রিদম বিট আর মিউজিকের জগতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নারী ডিজে সনিকা। তার জীবনের অনুপ্রেরণার গল্প, মিউজিকের ভেতরের জাদু আর নারী হিসেবে এই জগতে টিকে থাকার লড়াই সব কিছু নিয়েই থাকছে আজকের খোলামেলা আড্ডা। দর্শক, আপনাদের সবাইকে নিয়ে শুরু করতে যাচ্ছি চ্যানেলস আয়োজিত এডুকেশন ডোরে প্রেজেন্ট সেলিব্রিটি স্পটলাইট। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন কে আছেন আজকে আমাদের সঙ্গে, তাই আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ডিজে সনিকার কাছে। হ্যালো। হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। ফাইনালি ডিজে সোনিকা ইজ হিয়ার। উই আর ভেরি ডিলেটেড টু হ্যাভ ইউ। Thank তোমার you. এখানে এসে কেমন লাগছে? Pleasure is all mine. সোনিকা, একটা জিনিস আমি খুব মুগ্ধ হই যখন আমি আচ্ছা। তোমাকে দেখি। আমার বুকের ভেতরে এক ধরনের একটা ঝড় বয়ে যায়। Oh, really? ইয়েস। Nice. বিশেষ করে তোমার ফ্যাশন সেন্স, Oh, তোমার স্টাইল, thank তোমার you. গ্ল্যামারাস সবকিছুই আমাকে মুগ্ধ করে। Thank you. তোমার স্টাইল সম্পর্কে একটু জানতে চাই। স্টাইল আসলে এটা ডিপেন্ড করে যে যেমন যুগের সাথে সাথে স্টাইল বদলায়। আমার দেখা যায় মুডের সাথে সাথে আমার স্টাইল বদলায়। মাঝে মাঝে আমি একটু খুব পাঙ্ক রক থাকি, মাঝে মাঝে খুব কিউট থাকি, মাঝে মাঝে খুব একটু অ্যাট্রাকটিভ টাইপের কিছু করি। হ্যাঁ, সো ইট ডিপেন্ডস। এখন এখন আমার মেন্টাল স্টেট যেমন, আমার স্টাইল সেন্স আমি ক্যারিও করছি নিজেকে সেভাবে। লাইক এখন একটু পিন আপ গার্লসদের মতো একটু হেয়ার করছি, and it's like a 50s একটা 50s housewife and the school teenage girl দের মতো একটা আচ্ছা আচ্ছা। attire. So yeah, ফ্রক এখন খুব চলতেছে। I was like যে হ্যাঁ, একটু হাই স্কুল সুইট হার্টদের মতো ভাবলাম একটু সেজে যাই আজকে। ডিজে সোনিকা থেকে দেখলেই একটা গর্জিয়াস একটা লুক, একটা গর্জিয়াস একটা ভাইব। মানে হ্যাঁ। সব সময় তুমি এত ফ্রেশ, একটা Okay. রিফ্রেশিং। Okay. মানে তোমাকে দেখলে আমার যেটা মনে হয় যে আমি একটা এনার্জি বা একটা ফিল নিলাম। Really? এটা কিভাবে তুমি ক্যারি করো? I I don't know, it's just the way I am, and আমি এনার্জি তো আসলে এটা হয়তো মিউজিকের জন্য আমার মধ্যে বিল্ট ইন হয়ে গেছে, বাট অন্য ভাইবগুলো আসলে আমি অলওয়েজ আই ট্রাই টু বি মাই সেলফ, নিজের মতো থাকি। আই ডোন্ট ট্রাই টু বি মেকি অর ইমিটেশন হই না এই। আহ, তুমি যখন ডিজে হিসেবে প্রফেশনটা শুরু করো, আহা, তখন কিভাবে শুরু করেছিলে? তখন তো আমি অনেক ছোট ছিলাম, আমি এটা পার্ট টাইম জব হিসাবে করতে চাচ্ছিলাম, বাট পরে দেখলাম এটা আমার মেইন প্রফেশন হয়ে গেল। সো 20 বছর ধরে এটাকে আমি মেইন প্রফেশন রাখছি, বাট আই থিঙ্ক আই উইল সুইচ নাও। গেটিং ইনটু মোর বিজনেস এখন একটু, সো হয়তো আমাকে মানুষ একটু কম দেখতে পাবে সামনের থেকে, বাট আল স্টিল কেন, বি ইন তুমি দ্য কি কাজ কমিয়ে দিতে চাচ্ছ? কাজ আমি এখন কমায় দিচ্ছি, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। বিকজ আমি এখন একটু বিজনেসের দিকে ফোকাস করতেছি। সো আমাকে খুব কম শোজে এখন দেখা যাবে, ভেরি এক্সক্লুসিভ কাজে আমাকে মোস্টলি এখন থেকে দেখা যাবে এই, বিকজ আসলে 20 বছর একটা সেক্টরে দেওয়ার পরে আমি হঠাৎ করে এখন চিন্তা করলাম যে নো, আই হ্যাভ আ ফ্যামিলি, আই হ্যাভ আ ডটার, আই ওয়ান্ট টু ডু আদার স্টাফ এজ ওয়েল। মিডিয়াতে আমার মোটামুটি সব ক্রাইটেরিয়াতে কাজ করা অলমোস্ট ডান। সো নাও আই ওয়ান্ট টু ডু বিজনেস, একটু কর্পোরেট সেক্টরে একটু এক্সপ্লোর করতে চাই। বয়সের সাথে সাথে আচ্ছা আচ্ছা। মানুষের মেন্টালিটি চেঞ্জ মানে হয়। নিজেকে চেঞ্জ করতে চাচ্ছ? ইয়া, বাট আইল ডু এক্সক্লুসিভ শোজ ইফ আই ফিল লাইক টু ডু দ্যাট, তাহলে কাজ করা হবে। সোনিকা, তোমার একটা ফ্যান বেস আছে বা তোমাকে যারা পছন্দ করে বা ভালোবাসে, ওকে। কিছু অডিয়েন্স আছে যারা আহা, তোমাকে মনে করে যে ডিজে সোনিকা সকালে প্রেম করে, বিকেলে ব্রেকআপ করে, সন্ধ্যায় প্রেম করছে। হতেই এই যে পারে। একটা প্রেম প্রেম ভাব। আমার জীবনের সারাক্ষণ প্রেম চলতেই থাকে। আচ্ছা আচ্ছা। আমি তো 5 মিনিটে ব্রেকআপ করে 5 মিনিটেও নতুন বয়ফ্রেন্ড বানানো আচ্ছা, আমার আচ্ছা। জন্য কোনো ব্যাপার না। আচ্ছা। সো দ্যাটস ফাইন ফর মি, লাইক এটা আসলে কোনো বিষয় না আমার জন্য, কিন্তু প্রেম থাকাটা বিষয় মনের মাঝে, সব সময় প্রেম থাকাটা আসলে ম্যাটার করে। কিন্তু প্রেমটা যখন না থাকবে সেটা খুবই ভয়ঙ্কর বিষয়। কিন্তু সেই প্রেমটা কার সাথে, কতজনের সাথে, কয় বছরে কয়জনের সাথে, বা কয় মিনিটে কয়জনের সাথে প্রেম হয়ে গেল, সেটা ম্যাটার করা উচিত না। প্রেমটা যে আছে এটাই ম্যাটার করা উচিত, বিকজ অনেকের মনে প্রেমই নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। সেটাই। তোমাকে নিয়ে অডিয়েন্সের যে ধারণা, তোমার হ্যাঁ, কনসেপ্ট থেকে বোঝা গেল যে তাদের ধারণাটা সঠিক। কার ধারণা কি আমি সেটা জানি না, সঠিক না বেঠিক সেটাও আমি জানি না। আমার যেটা এক্সপ্লেনেশন দেওয়ার সেটা আমি দিছি, এই।
তোমার ব্রেকআপের কোনো হিস্টোরি বা স্টোরি? আমার তো ব্রেকআপের হিস্টোরি বলতে গেলে অনেক অসংখ্য ব্রেকআপ, অসংখ্য প্যাচ আপ। আচ্ছা, আচ্ছা। মানে এতবার ব্রেকআপ করেছো যেটা আর আনকাউন্টেবল? আমার সব এক্সদের সাথে আচ্ছা। আমার এত ভালো সম্পর্ক, আমার কখনো মনেই হয় না আমার কোনো এক্সের সাথে আমার কখনো ব্রেকআপ হইছে। আমার মনে হয় সবার সাথেই আমার প্যাচ আপ। এখনো সবাই আমার বয়ফ্রেন্ড এখনো। তুমি যখন হ্যাঁ, কোনো একটা গানের প্রোগ্রামে যাও, হ্যাঁ, সেটা হচ্ছে তোমার বিয়েবাড়ি হতে পারে হ্যাঁ। বা সেটা কর্পোরেট হতে পারে বা ইভেন্ট হতে পারে। তো দেখা যাচ্ছে যে অনেক অডিয়েন্স আছে হুম, যারা নাচতে চায় না। হুম। তাদেরকে তুমি কিভাবে নাচাও? তাদেরকে নাচানোই তো আমার দায়িত্ব। আচ্ছা, কিন্তু সেটা কিভাবে? মানে সেটা হচ্ছে আরো বড় দায়িত্ব। আচ্ছা, যারা নাচতে চায় তাদেরকে নাচানো হচ্ছে একটা দায়িত্ব। তার চেয়ে আরো বড় দায়িত্ব হচ্ছে যখন কেউ নাচতে চায় না, তখন I take it as a challenge. কি করলা সনিকা তুমি এত বছর? তুমি আচ্ছা। যদি নাই নাচাইতে পারলা, নিজেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেই। তারপরে সুন্দর সবাইকে নাচায় ফেলাই। আচ্ছা একটা আ কাহিনী বলি। সাপোজ আমরা একটা বিয়েতে গান বাজাচ্ছি, হ্যাঁ? হলুদে। সো কিছু মানুষ নাচতেছে, কিছু হয়তো আন্টি আঙ্কেল নাচতেছে না। সে হয়তো কারো মামা বা কারো চাচা, হ্যাঁ? আচ্ছা, সো মামা চাচার নাম কি? রহিম আঙ্কেল আর মিষ্টি আন্টি, হ্যাঁ? তো আমি একটা এই যে আমরা কিন্তু রহিম আঙ্কেল আর মিষ্টি আন্টির নাচ ছাড়া আজকের পার্টি কিন্তু জমবেই না। আমাদের বর কনের সবচেয়ে আদরের আঙ্কেল আন্টি, রহিম আঙ্কেল, মিষ্টি আন্টিকে দেখতেই হবে ডান্স ফ্লোরে। এখন একটা নাম যখন অ্যানাউন্স হয়ে যায় বা একটা যখন সেভাবে করে অ্যানাউন্সমেন্ট একটা হয়ে যায়, তখন কিন্তু সে অটোমেটিক্যালি যে না, আমি আমার আম ভাগ্নের অনুষ্ঠানে আসছি সবাই একসাথে সেলিব্রেট করতে, সবার সাথে আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। সো নাচা মানে হচ্ছে আনন্দটাকে ভাগ করে নেওয়া। কিছু ধর্মে নাচাটা একটা ওদের উপাসনার একটা অংশ। সো ড্যান্স ইজ আ বিউটিফুল থিং। ডিজে সোনিকা যেখানে থাকবে সেখানে নাচবে না, এটা আসলে হতেই এটা তো পারে না। হতেই পারে না। পা ভাঙা থাকলে হাত দিয়ে খালি নাচবে, তাও নাচতে হবে। তুমি গান চেঞ্জ করো কিভাবে? এক গান থেকে যখন আরেক গানে যাচ্ছ, হ্যাঁ, সেটা কিভাবে করো? আচ্ছা একেকটা গানের একেকটা জায়গা থাকে, হ্যাঁ? যে এই জায়গাটায় আমি চেঞ্জ করলে কখনো কানে খারাপ লাগবে না শুনতে। আবার আরেকটা গানের কোন জায়গা থেকে আমি ফার্স্ট গানটার সাথে অ্যাড করলে জিনিসটা খুব স্মুথলি শোনা যাবে। জিনিসটা মনে হবে যে হ্যাঁ, আমরা একটা গানই হয়তো শুনতে পাচ্ছি। এই গানের ভেতরে কোনো ব্রেক হয় নাই। সো আমরা একটা গান যখন শুনি, একটা গান তো ডিজাইন করে বানানো হয়। আমাদের ডিজাইনটা মোটামুটি স্ট্রাকচারটা আমাদের ব্রেইনে বসে গেছে। আমরা স্ট্রাকচার ওয়াইজই আমরা একেকটা গান একটা গানের সাথে যেটাকে মিক্স বলে, লাইভ মিক্সিং সেটা আমরা করি। ডিজে সনিকা হিসেবে তোমার একটা মাইল ফলক, তুমি যে কাজটা করেছো তারপর থেকে তোমাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, সব মানুষ তোমাকে চেনে জানে। এই টার্নিং পয়েন্টটা একটু বলো। টার্নিং পয়েন্টটা দ্য বেস্ট পার্ট ইজ আমি কখনো পপুলারও হইতে চাই নাই, আমি কখনো অনেক বড় কিছু হইতে চাই নাই। আমি জাস্ট চাইছি যে একটা ডিজে শিখবো, পার্ট টাইম জব করবো নর্মাল একটা মেয়ের মতো। বাট পরে যখন আমি দেখলাম আই এম দ্য অনলি ফিমেল ডিজে অ্যান্ড বাংলাদেশে আমাকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, এভরিওয়ান ইজ কলিং মি টু দেয়ার ইভেন্টস, তখন কিন্তু ফেসবুক ছিল না যে আমাকে ওই আমি আমি নিজেকে অ্যাডভার্টাইজ করবো বা আমি নায়িকা না যে আমার সিনেমা দেখে কেউ আমাকে পছন্দ করবে, হ্যাঁ? আমাকে কিন্তু যেমন একজনের বিয়েতে বাজাইতে গেছি, হ্যাঁ? উনি উনি ওনার বন্ধুর বিয়েতে আবার আমাকে ফোন করে বললে, এই আঙ্কেল আপনার বিয়েতে উনাকে আনেন, উনি তো আমার বিয়েতে অনেক ভালো বাজাইছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সো এভাবে করে কিন্তু আমাদের পপুলারিটিটা একদম গ্রাউন্ড থেকে আসছে। আমাদের আজকালকার দিনে মানুষ পপুলার হওয়ার জন্য কি করে? ফেসবুকে এইটা দেয়, বুস্টিং করে, হ্যাঁ? ইটস আ মেক পপুলারিটি। আমরা কিন্তু একজন আরেকজনকে বলছে, আচ্ছা, একটু একটু এখান তোমাকে থেকে আমি আমরা একটু আসছি। ইন্টারাপ্ট করতে চাই। ইয়া সনিকা, শিওর। তুমি যখন ফেসবুকের কথা বলছিলে, তোমার কর্মজীবন, সঙ্গীত জীবন হ্যাঁ। অ্যাজ এ ডিজে সনিকা বাংলাদেশের অনেক বড় একটা নাম। অনন্য একটা উচ্চতায় তুমি পৌঁছে গিয়েছো। ওহ! তো এগুলো সেক্ষেত্রে শুনলে অনেক আমার সময় ভালো যে লাগে। হয় যে নেগেটিভ কোনো ইস্যু থাকে, অনেকে অনেক ধরনের নেগেটিভ কমেন্টস করে। তুমি এটাকে কিভাবে ওভারকাম করো? পজিটিভ, নেগেটিভ তো থাকবেই, যে ডান হাত, বাম হাত। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ,
আমাদের একটা চোখ না, দুইটাই। আমাদের বডিতে মোটামুটি সবকিছুই দুইটা দুইটা আচ্ছা, ব্যালেন্স আচ্ছা, করার জন্য কিন্তু, হ্যাঁ। একটা হাত আছে আরেকটা হাত নেই, ব্যালেন্স কিন্তু হবে না। দুইটা হাত যখন আছে তখনই আমি ব্যালেন্স করতে পারতেছি, রাইট? আচ্ছা, আচ্ছা। সো ভালো খারাপ দুইটা থাকলে ব্যালেন্স হবে। সো আমি কখন কোনো নেগেটিভ খারাপ কিছু দেখলে আমি কিন্তু ভয় পেয়ে যাই না। আই নো এটা ব্যালেন্স করার জন্যই আছে। তোমার লক্ষ্য কি শুধু কি ডিজে হিসেবেই কাজ করা না, ভবিষ্যতে তুমি সঙ্গীত প্রযোজনাও করতে চাও? আমার তো সঙ্গীত প্রযোজনা করা হয়েছে। আই ওয়ার্কড ইন মিউজিক, আই মেক সংস, আই ডিড মেক সংস। বাট হ্যাঁ, ওটাকে আমি একদম মাই অনলি প্রায়োরিটি দেই নাই। আমি আমার অনলি প্রায়োরিটি আমি লাইভ শোজকে দিছি, বিকজ আমার লাইভ কাজ করতে অনেক ভাল লাগে। একটা গান যখন বানাই, আই লাভ টু মেক সংস। একটা ডিজের কাজই অফকোর্স গান বানানো, বাট এটার প্রসেসটা একটু লেন্দি আছে। আমি একটা গান নিয়ে চিন্তা করব, তারপরে বানাবো, তারপরে ওটাকে বাজারজাত করব, ওইটা মানুষ কানে শুনবে, শোনার পরে ওটা রিভিউ হবে, ওইটা আরও পরে যে পপুলার হবে, তারপরে আমি জানতে পারবো যে হ্যাঁ আমার গানটা পপুলার। বাট লাইভ শোজে আমি যা খুশি লাইভ করতেছি, আমি এখনই দেখতে পাইতেছি শ্রোতারা মজা পাইতেছে, নগদ নগদে আউটকাম। সো আই উড বেটার ফোকাস অন মাই লাইভ স্টাফ। বাট হ্যাঁ, লাইভ শোজ করার জন্য একটা এনার্জি লাগে, টাইম লাগে। সো আমার এখন বয়স হয়েছে, এখন দেখা যাবে আমি আমার লাইভ শোজের যে এনার্জিটা, হ্যাঁ, হয়তো এখন আগে সপ্তাহে 7 দিনে 14টা শো করতাম, এখন দেখা যাবে যে 7 মাসে হয়তো 4টা শো করতেছি, হ্যাঁ। আর বাকি সময় হয়তো আমি এখন গান বানাইতেছি। এখন আমার সময় আছে, আচ্ছা আমি মন ভরে একটা গান বানাইলাম, মন চাইলো বাজারজাত করলাম, মন চাইলো আস্তে আস্তে করে সেটা পাবলিসিটি হইল, তখন আমি জানতে পারলাম আমার when I retire, আমি রিটায়ারমেন্টের পরে আমার কমপ্লিটলি গান বানানোর যে ইয়েটা, সেটা তখন আমি দিব। আমি বাসায় বসে বসে গান বানাবো আরাম করে, ইউনো আই ওয়ান্ট টু ডু দ্যাট। বাট এখন যেহেতু আমার এনার্জি আছে, দ্যাটস ওয়াই আমি লাইভ শোজে ফোকাস করতেছি। দৌড়ে দৌড়ে শোতে যাবো, দৌড়ে দৌড়ে গান বাজাবো। সনিকা, এই পর্যায়ে আমরা একটা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, সময় হলো বিরতি নেওয়ার। বিরতির পর আবার আমরা ফিরে আসবো, ততক্ষণে আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল এস আয়োজিত এডুকেশন ডুরে প্রেজেন্ট সেলিব্রিটি স্পটলাইটে। সনিকা, তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে অনেক অডিয়েন্সই জানতে চায়, অনেকেই হয়তো তোমার ব্যক্তিগত লাইফ সম্পর্কে জানে না, যে তুমি আসলে আদৌ কি সিঙ্গেল মিঙ্গেল না কোনো কমপ্লেক্সিটি আছে আমি কিনা? সারাক্ষণ সিঙ্গেল, আমি সারাক্ষণ মিঙ্গেল। আমি কখনো কোনো কিছুতে আটকাই না, আমি ফ্রিডমে বিশ্বাসী। আচ্ছা, আচ্ছা। সো আমার লাইফে আমি অলওয়েজ ফ্রিডম নিয়েই থাকছি। সো আমি সবসময় সিঙ্গেলও, সবসময় মিঙ্গেলও। তোমার ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট তুমি পেয়েছো, যার কারণে আজকে তুমি ও ডিজের সনিকা হ্যাঁ, হয়েছো? ফ্যামিলির থেকে সাপোর্ট পাইছি বলেই তো আমি পাংখা। ফ্যামিলি তো আমার অনুপ্রেরণা। আচ্ছা, আচ্ছা। I have the coolest family. They're the best family in the whole world. I love them. They made me who I am. My fans made me who I am. আমি যখন আলহামদুলিল্লাহ। শোতে আসছিলাম, আসার আগেও আমাকে এক ফ্রেন্ড জিজ্ঞেস করেছে হ্যাঁ। যে ডিজে সনিকার ফ্যামিলিতে কে কে থাকেন, এটা জানতে চাই, অনেকেই জানতে চায়। আচ্ছা আচ্ছা, ওকে। When I was not married, তখন I was with my father, mother, ওকে। and my brother. And later on I got married. তখন আমার জামাই বাচ্চা নিয়ে আমি থাকতাম। তারপর এখন আমি সিঙ্গেল মাদার। সো আমি আমার বাচ্চা নিয়ে থাকি। ভেরি হ্যাপি। টোটালি ডু ইউ হ্যাভ হাউ মেনি বয়ফ্রেন্ড ইউ হ্যাভ? ওরা মন খারাপ করবে এখন, আর কারো নাম্বার বলে ফেললে সমস্যা না, হয়ে একটা যাবে। সংখ্যা থাকে না যে না, 5টা বা এখন আর 3টা? এখন আর আগে সংখ্যা গুনতাম, এখন আর গুনি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তুমি কোন ধরনের সঙ্গীত পছন্দ করো? সেটা ইলেকট্রনিক বা টেকনো হতে পারে, বা একটু হিপ হপ টাইপের হতে পারে। কি টাইপের মিউজিক? হ্যাঁ, মিউজিক। I like all kind of music. My God, anything can be music. এই যে এখানে যে একটা এসির একটা আওয়াজ হইতেছে, সেটাও একটা মিউজিক। হ্যাঁ, আচ্ছা। এই যে তোমার ব্রেসলেটটা একটু পরপর টুং টুং করে নড়তেছে তুমি যখনই, ওটা একটা মিউজিক। হ্যাঁ, এই যে ব্রিথ করতেছি, এটাও একটা মিউজিক। এভরিওয়ার ইটস মিউজিক। সো আই লাভ অল কাইন্ড অফ মিউজিক। ডিজে সনিকা আসলে অনেক মজার একটা মানুষ, কিন্তু বাইরের মানুষেরা কিন্তু জানে না।
যতক্ষণ পর্যন্ত কেউ তোমার সাথে কথা না বলতে পারে, যে আসলে মানে ইউ আর ভেরি ইন্টারেস্টিং পারসন, এটা আমি আজকে মানুষ আসলে নাকি আমাকে ভয় পায়, আমাকে আচ্ছা দেখতে নাকি অনেক গম্ভীর আর খুব এরকম লাগে যে আল্লাহ ওর সাথে কথা বলতে গেলে মানে দিবে একটা মাইর, আমাকে নাকি এরকম লাগে দেখতে ভাই। অনেকে বলে। তুমি কি কখনো অন্য ডিজেদের সাথে কাজ করতে চাও? আমি তো কত ডিজের সাথে কাজ করছি, অনেক অনেক ইন্টারন্যাশনাল ডিজে, বাংলাদেশের সিনিয়র ডিজে, জুনিয়র ডিজেসরা আমার সাথে কাজ করছে। আই লাভ টু ওয়ার্ক উইথ পিপল, দ্যাট কুড বি এনিবডি, এনিওয়ান। ইয়া, আই লাভ হিউম্যানস। তুমি যে অনুপ্রেরণাটা পেয়েছো সেটা অবশ্যই দেশের বাইরে কেউ ছিল? না, আমার কোনো অনুপ্রেরণাই ছিল না। যখন আমি ডিজে হয়েছি তখন ওয়ার্ল্ডেই কোনো মেয়ে ডিজে সেরকম ছিল না। আচ্ছা আচ্ছা। সো আমার অনুপ্রেরণা ছিল যে আমার একটা পার্ট টাইম জব করতে হবে, একটা জাতের একটা জব করতে হবে। সো ডিজে ওয়াজ আ গুড পার্ট টাইম জব ফর মি। আই টুক ইট ভেরি সিম্পলি অ্যান্ড ইভেন ইন লাইফ আই টেক এভরিথিং সিম্পলি। এই জগতে টিকে থাকতে তো একটা বড় ধরনের লড়াই বা একটা সংগ্রাম করতে হয়, যেটা হ্যাঁ। তুমি পার করে এসেছো। অনেকেই করছে বা অনেকেই ডিজে সনিকাকে ফলো করছে। তোমার কাছে কি মনে হয় যে একটা ভালো ডিজে হতে হলে হ্যাঁ, সনিকাকে ফলো করলে সে কি একটা ভালো একটা জায়গায় নিজেকে দাঁড়াতে পারবে? আমি কাউকে ফলো করে এই পর্যন্ত আসি নাই, অ্যান্ড আমি এটা, টু বি অনেস্ট, কাউকে ফলো করলে নিজেকে খুঁজে পাওয়া যায় না। আমি বলবো না কেউ আমাকে ফলো করুক, আচ্ছা বিকজ আমি কাউকে ফলো করে সনিকা হই নাই। আমাকে ফলো করে, আই লাভ ইট, দ্যাটস গ্রেট, কিন্তু আমি বলবো প্রত্যেকটা মানুষের নিজস্বতা আছে, সে তার নিজস্বতাকে সে এক্সপ্লোর করবে। তো আমাদের কোনো এক গুণীজন বলছিল যে আমরা সবসময় অন্য মানুষদেরকে চিনতে চাই, জানতে চাই, কিন্তু নিজেকে সব জায়গায় চিনতে হবে, নিজেকে সব জায়গায় জানতে হবে। একটা অনুষ্ঠানে সাধারণত তোমার স্টাইলটা কেমন থাকে? সেটা বিয়ের বাড়ি হতে পারে বা ইভেন্ট হতে পারে হ্যাঁ, অথবা কর্পোরেট কোনো প্রোগ্রাম হতে পারে। হ্যাঁ, তোমাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন লুকে দেখি, ডিফারেন্ট ডিফারেন্ট একটা তুমি লুক ক্রিয়েট করো। হ্যাঁ। একটা সাধারণ অনুষ্ঠানে তোমার স্টাইলটা কেমন হয়? বিয়ে বাড়ির অনুষ্ঠানগুলোতে তো আমাদের খুব ট্র্যাডিশনাল কাপড় পরি আমরা, যেমন শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার কামিজ। আর যদি কর্পোরেট শো হয় তখন ওদের থিম থাকে, হ্যাঁ, কেউ হয়তো স্যুট বুট এই টাইপের থিম থাকে, বা হয়তো কোনো ডিনার পার্টি, ককটেল পার্টি, সেরকম ওদের থিম থাকে, সেই অনুযায়ী আমরা ড্রেস আপ করি। তুমি কি নাচতে পছন্দ করো না নাচাতে পছন্দ করো? আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু ভাইরাল কোয়েশ্চেন, মনে হয় কিছুদিন আগেও মোটামুটি ভাইরাল হয়েছিল। যাই হোক, মাই অ্যান্সার উড বি, আমি ছোটকাল থেকে আমি নাচতাম খুব, হ্যাঁ, যখন আমি আচ্ছা ডিজে হই না, আই টু লাভ ড্যান্সিং। বাট পরে ডিজে হওয়ার পরে আমি এখন নাচাতে পছন্দ করি। আচ্ছা। আর আমি খুব নাচতে চাই, হ্যাঁ, হাজার হাজার মানুষ আমার গানে নাচে, কিন্তু আমার নাচার কোনো জায়গা নাই, কারণ একটা অনুষ্ঠানে আমি নাচতেছি, আমাকে ভিডিও করে ফেললো, হ্যাঁ, করে কোথাও একটা ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা। বিকজ নাচলে তো তুমি ইউ লেট ইউর সেলফ গো, তুমি কোনো কিছু চিন্তা করো না, ধুর আমার হাত কই গেল, আমার পা কই গেল, আমার চুল কই গেল, আমার মেকআপ নষ্ট হইলো না কি হইলো, আমার কাপড় ছিঁড়া গেল না, আমি নাচতে নাচতে উল্টায় পইরাই গেলাম। উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস থিংস, রাইট? আমরা যেমনে তেমনে নাচি। কিন্তু এখন আমি যেহেতু একটা নোন পার্সন, আমি যদি মন খুলে নাচি, হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশে, তখন এই চিপা থেকে একজন ভিডিও করবে, আচ্ছা। ওই চিপা থেকে একজন ছবি তুলবে, কেউ হয়তো একজন এসে আমার সাথে নেচে বলবে এই দেখ আজকে সনিকার সাথে নাচছি। এগুলোর জন্য আমি নাচতে পারি না বাংলাদেশে। তা আমার খুব নাচার ইচ্ছা হলে আমি বিদেশে চলে যাই, আচ্ছা। বিদেশে যে একা একা নাচি, যে কোনো একটা ক্লাবে যে আই ডান্স অল অ্যালোন, যেখানে কেউ আমাকে চিনে না। তুমি কি বলতে চাচ্ছ যে তোমার নাচের ক্ষেত্রে কোনো বাধা তৈরি হচ্ছে বাংলাদেশে? অফকোর্স বাধা তৈরি হচ্ছে, আমি সেফ ফিল করি না নাচার আচ্ছা সময় আচ্ছা বাংলাদেশে। আচ্ছা। যদি এমন কোনো পার্টি হতে যেখানে কোনো ক্যামেরা নাই, কারো হাতে ফোন নাই, সেখানে আমি পাগলের মতো নাচতাম। তোমার ইকুইপমেন্টের সেট আপ থাকে হ্যাঁ, তুমি যখন ডিজে পরিচালনা করছো, ইয়েস, যখন তুমি গান গাইছো, হুম, একটা সেট আপ তো তোমার সঙ্গে থাকে বা দেখি আমরা অবশ্যই দেখতে অবশ্যই পাই। ভাইয়া। এই সেট আপ সম্পর্কে একটু অডিয়েন্সদের ধারণা দিতে পারো? আচ্ছা, সেট আপ সম্পর্কে আমাদের ডিজেদের যেই সেট আপটা থাকে সেটা হচ্ছে একটা সিডিজে এটাকে বলে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখানে মোস্টলি দুইটা প্লেয়ার থাকে, একটাতে একটা গান থাকে, আরেকটা প্লেয়ারে আরেকটা গান থাকে। আচ্ছা আর আচ্ছা মিডলে একটা মিক্সার থাকে, যেই মিক্সারের মাধ্যমে আমরা ডান দিকের আর বাম দিকের গানটাকে
মিক্স করে ফেলাই। এর জন্য কিন্তু গানের ভিতরে কোনো ব্রেক হয় না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ডান দিকের গানের সাথে বাম দিকের গান মিলাইতেছি, বাম দিকের গানের সাথে আবার ডান দিকের গান মিলাইতেছি, আবার ডান দিকের গানের সাথে আবার বাম দিকের গান মিলাইতেছি। এই সাইকেল চলতেই থাকে, পার্টিও চলতেই থাকে। একটা অনুষ্ঠানে এরকম কি কখনো হয়েছে যে হ্যাঁ তুমি তোমার নিজের ইচ্ছা মতো গান প্লে করতে চাও, হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে কাপল যারা থাকে, ইয়া যাদের বিয়ে হচ্ছে বিয়ে বাড়িতে, তারা তোমাকে তাদের মতো করে গান প্লে করতে বলছে, অবশ্যই। সেই ক্ষেত্রে তুমি কিভাবে ডিসিশন নাও? আহ, আমরা অবশ্যই একটা সেক্টর, একটা টাইম রাখি যখন আমরা শুধু গেস্টদের রিকোয়েস্টগুলা নেই গানের। আরেকটা সেক্টর আমার গানের আরেকটা সময় থাকে আমার সেটের, ওই সময়টাতে আমরা কোনো রিকোয়েস্ট নেই না। আচ্ছা আচ্ছা সেই সময়টাতে আমি টোটালি আমার মতো বাজাই। সেই সময়টাতে আমার বলেই দেওয়া থাকে সবাইকে যে ঠিক আছে, এখন আপনারা সবাই নাচতে আসবেন, এখন আমি গান বাজাবো পুরোটা সময়, এখন আপনি আমার মিউজিকগুলো এনজয় করবেন। তো এইটা ইভেন্টের আগেই আমরা কমপ্লিটলি সেট সেট করে নিই। একটা অনুষ্ঠানের প্রোগ্রাম করতে গিয়ে এরকম কখনো হয়েছে যে কেউ তোমাকে ফুলের তোড়া ছুঁড়ে মেরেছে? হ্যাঁ, অলওয়েজই হয়। বিকজ অনুষ্ঠানগুলাতে তো ফুল দিয়ে সাজানো থাকে না স্টেজগুলা। সো কি হয়, বাচ্চারা থাকে, বড়রা থাকে, স্টেজ থেকে ভেঙে ভেঙে ফুল নিয়ে আসে। ফুল এনে এনে ফুল মারে, কেউ ফুল থেকে পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে মারে। ওটাতে আমাদের বাজাতে সত্যি কথা বলতে প্রবলেম হয়। কারণ ফুলের পাপড়িগুলো ছোট ছোট, সেগুলো যদি আমাদের প্লেয়ারের মাঝখানে আটকায় যায়, প্লেয়ারে তো অনেক নবস বাটনস থাকে, আচ্ছা আচ্ছা বাটনসের পাশে ছোট ছোট ফাঁকা থাকে, সেখানে যদি ফুলের পাপড়িগুলো আটকায় যায় তখন আমরা বাটনসগুলো অপারেট করতে পারি না। সো তখন আমাদের বলতে হয় মাইক্রোফোনে যে ঠিক আছে ফুল মারেন ভালো কথা, কিন্তু প্লেয়ারের উপরে মাইরেন না। সো ফুল সবসময় মানে পাই, ভালোই লাগে। বাচ্চারা দুষ্টামি করে, ফুল ছিঁড়ে ছিঁড়ে মারতেই থাকে। সনিকা, তোমার যে অডিয়েন্স আছে, তোমার যে বিশাল ফ্যান বেস, তাদের উদ্দেশ্যে যদি তুমি এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু বলতে চাও? আমার ফ্যান্সদেরকে বলবো যে আমার ফ্যান্সদের জন্যই আজকে আমি এখানে। কারণ আমার ফ্যান্সরা আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। আমি যে আসলে এত দূর আসতে পারবো, তারা আমাকে সাপোর্ট না করলে আমি আসতে পারতাম না। সো আমি আজকে ডিজে সনিকা শুধুমাত্র আমার ফ্যান্সদের জন্য। আর আমাকে যতদিন আমার ফ্যান্সরা দেখতে চাবে, আমি তাদের সামনে ডিজে সনিকা হয়ে ততদিন থাকবো ইনশাআল্লাহ। সনিকা, তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ। আমাদের প্রোগ্রামে আসার জন্য। খুবই ভালো লেগেছে, আমরা অত্যন্ত আনন্দিত তোমাকে পেয়ে। আমরা আজকে তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, কথা হবে নেক্সট কোনো এপিসোডে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি আমাদের আজকের সেলিব্রিটি স্পটলাইট। দেখা হবে আগামী কোনো পর্বে, আগামী কোনো সেলিব্রিটিকে নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।